দেখলে তো তোমার মা আজকে কি সিনটাই না ক্রিয়েট করলো। ইস, কোনো মানে হয়? এইসব 5 স্টার হোটেলে ডিনারে কেউ কখনো নিয়ে যায় ওই রকম একটা ইনলিটারেট মহিলাকে? রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল মল্লিকা। আজকে পারদ খুব চড়েছে। পার্থ তাই মিনমিন করে উত্তর দিল, আমি কি করব? তাতান জেদ করলো বলেই তো নিয়ে যেতে হলো। আফটার অল আজ ওর বার্থডে। কথাটা শুনে মল্লিকার পারদ আরও চড়ল, সঙ্গে গলার রেঞ্জও। হোয়াট ডু ইউ মিন? এখন যদি জন্মদিনে তোমার ছেলে বলে যে বাবা যাও গিয়ে গঙ্গায় ঝাঁপ দাও, তুমি দিয়ে দেবে? প্রশ্নটা শুনে নীরবতা পালন করা ছাড়া আর কিছুই করার ছিল না পার্থর। তবে মল্লিকার নীরব থাকলো না, বলেই চলল, কি করতে যে বাবা মার কথা শুনে তোমার মতন একটা পাড়াগাঁয়ের ছেলেকে বিয়ে করলাম কে জানে। লোকে এমনি এমনি তো বলবে না ফ্যামিলি কালচার ক্লাসের কথা। কারণ আছে। আজ বুঝেছি তোমার মতন একজন এত বড় গাইনোকোলজিস্টের মা যে এ ফর অ্যাপেলে জানে না, সেটা কেউ বাইরে থেকে দেখে বুঝবে? ইস, আজকের পার্টিতে আমার সব অফিস কলিগ, কলেজ ফ্রেন্ডস, রিলেটিভসরা এসেছিল, কি ভাবলো আমাদের ব্যাপারে? আই ফেল্ট সো ইনসাল্টেড। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলল মল্লিকা। এবার দম থামলো দম নেওয়ার জন্য। তখনই ঘরের দরজায় টোকা। ভাঙা গলায় আস্তে সে জিজ্ঞেস করলো, বাবু আসবো? এতক্ষণ যার জন্য বাবুকে ফ্যামিলি আর ক্লাস নিয়ে কথা শুনতে হলো, সেই মহিলাকে হঠাৎ চোখের সামনে দেখে বাবুরও মাথাটা আগুন হয়ে জ্বলে উঠল। বেশ দাঁত মুখ খিচিয়ে ডক্টর পার্থ বসু তার মাকে বলে উঠল, এত সব ব্যাপারে ন্যাকামি করো কেন বুঝতে পারি না। চলেই তো এসেছো ঘরের মধ্যে, এবার পারমিশন নেওয়ার কি আছে? কোনো মানে আছে? ওহো সরি, তুমি তো আবার পারমিশনের মানে বুঝবে না। বলছি, অনুমতি নেওয়ার কি কোনো দরকার আছে? কথাটা শুনে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মহিলাটা থতমত খেয়ে গেল। তারপর কোনো মতে কথা সাজিয়ে আমতা আমতা করে বলল, না আসলে প্রেসারের ওষুধটা শেষ হয়ে গেছে, 2 দিন হলো। তুই কি একটু এনে দিতে পারবি? পারবো না। কি করবে? অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে। আমার লাইফটাকে হেল না করে তোমার যাওয়া হচ্ছে না। কথাটা শুনে এবার মল্লিকা বলে উঠল, থাক পার্থ, আমাকে শুনিয়ে আর মাকে শাসন করতে হবে না। যতটা ইনসাল্ট হওয়ার তো হয়েই গেছে ওনাকে পার্টিতে নিয়ে গিয়ে। এখন বাড়িতে এসে এই সিনক্রেট না করলে আর তোমার পোষাচ্ছে না। এরপর আর মল্লিকা ওই ঘরেই থাকলোই না। খাটের ওপর রাখা বালিশটা তুলে পাশের ঘরে শুতে যাওয়ার জন্য পা বাড়ালো। পার্থ বুঝলো এটা ওর পানিশমেন্ট। এখন এই ঝামেলা, অন্য ঘরে শোয়া, দরকার ছাড়া কথা না বলা, চলবে প্রায় 7 দিন। ব্যাপারটা ভেবেই আবার ছড়ানো ছেটানো রাগটা এসে জমা হলো দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মায়ের ওপর। সব তোমার জন্য হলো। তুমি আমাদের সোসাইটিতে মেশার মতন মানুষ না। আমি বললাম আর তুমি নাচতে নাচতে চলে গেলে হ্যাংলার মতন। তুমি তো তাতানকে মিথ্যা বলতে পড়তে যে তোমার শরীর খারাপ, তাহলে তাতান আর জেদ করতো না। কিন্তু না, সব সময় আমাকে সব জায়গায় লজ্জা দিতেই হবে। জাস্ট কিছু বলার নেই এই নিয়ে। কোনো পজ না করে কথাগুলো বলা শেষ করে ধাম করে পার্থ মায়ের মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল। মলিনা দেবী হঠাৎ চারিদিকটা ঝাপসা হয়ে গেল। চোখে বড্ড জল জমেছে। সত্যি কি উনি হ্যাংলা? জন্মদিনে নাতির মুখের ওপর না বলতে পারেনি, মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি, তাই উনি হ্যাংলা? প্রশ্নগুলো বারবার মনে ভিড় করতে লাগলো। আর চোখে ভেসে উঠল পার্টিতে আসা লোকগুলো হাসি হাসি মুখ। সবাই হাসছিল ওনাকে দেখে, মজা নিচ্ছিল। একজন গাইয়ার, আসলে সেই দিন পার্টিতে কোন কন্টিনেন্টাল ডিশ হয়েছিল, পাস্তা, পিৎজা, নুডলস, মেক্সিকান কারি, পনির পাসান্দা, এইসব। যে এইসব খাবার চোখে দেখা তো দূরের থাক, নামও শোনেনি কখনো মলিনা দেবী। তাই বৌমা যখন তার হাই ক্লাস সোসাইটি ফ্রেন্ডদের সঙ্গে হাই হ্যালো করছিল, তখন মলিনা দেবী সবার সামনেই বৌমাকে প্রশ্ন করে ফেলে, বৌমা বলছিলাম কি বেগুন ভাজা
সোনামুগের ডাল, ছেঁচড়া এইসব কিছু হয়নি? ওই শুঁয়োপোকার মতন ওইগুলো টেবিলে কি সাজানো আছে, ওইগুলো লোকে দিতে পারে নাকি? ব্যাস, কথাটা শুনেই মল্লিকার মুখ লাল, লজ্জায় আশেপাশে সবাই তো যেন লাফটার শো দেখার মতন হো হো করে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা হাসি মুখে বলে উঠল, আন্টি, আর ইউ আউট ফর ইউর মাইন্ড? আপনি কি বলছেন এইসব? মলিনা দেবী বোকার মতন মুখ করে আর একটা প্রশ্ন করে ফেলল। আংটি? মা, তুমি আমাকে আংটি বলে ডাকছো কেন? আমি তো তোমার মাসিমা হই। কথাটা শেষ হতেই মল্লিকা সবার সামনে চিৎকার করে উঠল, আপনি থামবেন মা, জাস্ট স্টপ ইট প্লিজ। কিন্তু ততক্ষণ তো যা হওয়ার হয়েই গেছে। পুরো পার্টিতে ইনভাইটেড গেস্টরা তখন মুখ টিপে টিপে হেসে মজা লুটছে। মল্লিকার মাসি তো আবার সরাসরি বলেই ফেলল, লিভ ইট মল্লিকা, উই আন্ডারস্ট্যান্ড তোর হাজব্যান্ড জুয়েল হলেও ফ্যামিলিটাকে ভালো চুজ করতে পারিসনি। মিনিমাম সেন্সও কাজ করে না ভদ্রমহিলা, একে নিয়ে এইসব জায়গায় আসাটা তোর উচিত হয়নি একদম। সেই দিন কথাটা যেন তীরের মতন এসে বিঁধেছিল মল্লিকাকে। আর তার রেস চলেছিল 7 দিন। পার্থর সঙ্গে কথা বন্ধ, বাড়িতে রান্না বন্ধ, আর শাশুড়ি মাকে চোখের সামনে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠা। শেষের উপসর্গটা এই 7 দিন পার্থরও হয়েছে। মা এই কদিন যতবার কথা বলতে এসেছে, পার্থর মুখ ঝামটা ছাড়া আর কিছুই ফিরিয়ে দিতে পারেনি। এই যেমন সেদিন বাড়ির কাজের লোক আসেনি, মল্লিকা রাগের ঠেলায় সকাল সকালই অফিস বেরিয়ে গেছে, লাঞ্চ করবে ক্যান্টিনে। কিন্তু পার্থ তো কখনো না খেয়ে বেরোয় না, তাই মলিনা দেবী নিজেই চলে গিয়েছিল রান্নাঘরে। হাতে তেল মেখে এঁচোড় কেটেছিল। ছোটবেলায় ছেলেটার এঁচোড়ের ডালনা খুব পছন্দের ছিল। যখন রান্না করত ওকে এসে জড়িয়ে ধরত খুশিতে। এইসব ভেবেই ডাইনিং টেবিলে পার্থর জন্য এঁচোড়ের ডালনা সাজিয়ে বাটিতে। কিন্তু আজকের দিনটা একটু আলাদা। পার্থ এলো, নির্বিকার মুখে খেলো, তারপর হাত ধুয়ে উঠে গেল। মলিনা দেবী কিছুই বুঝতে পারল না। তাহলে কি রান্নাটা খারাপ হয়েছে? নুন ঝাল ঠিক আছে তো? এইসব ভাবনার ভিড়েই আনমনে প্রশ্নটা করে ফেলল, এঁচোড়ের ডালনাটা ঠিক ছিল রে? পার্থ কথাটা শুনে ভ্রুটা কুঁচকে বলল, মানে ভুল থাকবে কেন? মলিনা দেবী থমথমে মুখে বলল, না আসলে তুই তো কিছু বললি না তাই। পার্থ বেশ ঝাঁঝিয়ে উত্তর দিল, কাজগুলো করো কি নাম কেনার জন্য? কি ভাবলে এইসব? রান্না করে খাওয়ালেই সেদিনের ইনসাল্ট ভুলে যাব? তোমার জন্য মল্লিকার সঙ্গে আমার সম্পর্কটাতে এত ঝামেলা। 7 দিন ধরে আমরা কথা বলছি না, সেই সব এই এঁচোড়ের ডালনা খেয়ে ভুলে যাব? মলিনা দেবী এইসবের পর কি বলবে বুঝতে পারছিল না। সত্যি এরপর কিছু বলার থাকে না, শুধু চোখ দুটো আবার ঝাপসা হয়ে যাচ্ছে জলে। অনেক চেষ্টা করেও চোখ দুটোকে রুক্ষ শুষ্ক রাখতে পারছে না। সেটা দেখে পার্থর গলার রেঞ্জটা আরও বাড়িয়ে বলল, মা প্লিজ এই মেলমেডেটা বন্ধ করো, এইসব ন্যাকামি আর সহ্য হচ্ছে না। না, মলিনা দেবী এই কথাটারও কোনো উত্তর দেয়নি, কারণ সামনে যে দাঁড়িয়ে এইসব কথা বলছে তাকে উনি চেনেন না। এই পার্থ একদম অচেনা। ওনার নিজের ছেলে আজ অনেক দূরের লোক, যাকে দূর থেকে দেখা যায় কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে। এইসবের পর 7 দিন কেটে গেছে। আজ 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। তাতানের স্কুলে আজ প্রোগ্রাম আছে, বাংলা ভাষা। আমাদের বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই বক্তব্য রাখা হবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা কি সেটা নিয়ে একটা আলোচনাও হবে। আর কিছু স্টুডেন্ট স্পিচ দেবে মাতৃভাষা সম্পর্কে। তার মধ্যে তাতানও একজন। ক্লাসে ফার্স্ট হয় বলে স্কুলে ওর নামটা সবার আগেই সিলেক্ট করেছে। এখন ওর ক্লাস 8, কিন্তু ওর রেজাল্ট দেখে সবাই বুঝে গেছে এই ছেলে ভবিষ্যতে ডাক্তারি হবার মতন। এত সেন্স অফ হিউমার নলেজ এই বয়সে অনেকের মধ্যে দেখা যায় না।
গাড়িতে বসে বসে মল্লিকা এইসব কথাই ভাবছিল, আর মুখটা গর্বের হাসিতে ভরে উঠছিল মাঝে মাঝে। ফাংশনটা দুপুর 12টা থেকে শুরু, ওরা তাই একটু আগেই বেরিয়েছে। তাতান এত এত লোকের সামনে স্পিচ দেবে আজ। মল্লিকা তাই ভাষা দিবসের ইতিহাস কাল রাত 2টো অবধি জেগে ছেলেকে মুখস্থ করিয়েছে। পার্থও আজ বেশ এক্সাইটেড। নিজের সব কাজ ফেলে ও আজ স্কুলে এসেছে। ছেলের স্পিচ ভিডিও রেকর্ডিং করবে, তারপর কলিগদের শোনাবে। এইসব ভাবনার ভিড়েই ওদের গাড়িটা স্কুলের সামনে এসে থামলো। অডিটোরিয়ামে ফার্স্ট রোতেই ওদের সিটটা রিজার্ভ করা ছিল। পৌঁছানোর 15 মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু হলো। রবীন্দ্রসঙ্গীত গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পরেই তাতানের স্পিচ। পার্থ সঙ্গে সঙ্গে মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেডি। লোকের ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে স্টেজে যখন ছেলেকে উঠতে দেখলো, তখন আপনা আপনি ওর মুখে একটা হাসি চলে এলো। কি স্পিচ দেবে তাতান? ভাষা দিবস নিয়ে ও কি বলবে? একরাশ ভাবনা এসে ভিড় করলো পার্থর মনে। আর তখনই তাতান বলতে শুরু করলো, আজ 21শে ফেব্রুয়ারি, আজ ভাষা দিবস। 1952 সালে আজকের দিনেই বাংলা ভাষা বলার জন্য কিছু মহান প্রাণ আন্দোলন করে পুলিশের গুলি বুকে নিয়ে শহীদ হয়েছিল। এই ইতিহাসটা আমাকে মা বলেছে, কিন্তু আজ আমি ইতিহাস না, বর্তমানের কথা বলবো। ইতিহাস তো বইয়ের পাতায়, গুগল সার্চ করলেই পাওয়া যায়। বর্তমানে বাংলা ভাষা আমাদের লাইফটা ইম্পর্টেন্ট, সেটা আমি আমার বাড়িতেই রোজ দেখি। আমার ঠাকুমা ইংলিশ জানে না। কারোর সঙ্গে দেখা হলে হ্যালো, হাই, হাউ আর ইউ বলতে পারে না। কন্টিনেন্টাল ডিশের মানে বোঝে না। এমনকি আন্টি ডাকটাও ঠাকুমার কাছে অজানা। তার বদলে কাকিমা, জেঠিমা শুনেই অভ্যস্ত। আর এইসবের জন্যই ছোট থেকে দেখছি আমাদের বাড়িতে আমার ঠাকুমাকে নিয়ে সবাই খুব লজ্জা পায়। বাবা নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঠাকুমার পরিচয় করিয়ে দেননি কখনো। বাড়িতে কিটি পার্টি হলে মা ঠাকুমাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় যেন নিজের ঘর থেকে না বেরোয়। ড্রয়িং রুমে ভুল করেও সবার সামনে না আসে। এমনকি আমার বার্থডে পার্টিতেও ঠাকুমার এন্ট্রি আমার মা বাবা পছন্দ করেন না। ঠাকুমাকে নাকি 5 স্টার হোটেলে নিয়ে যাওয়া যায় না। তার জন্য 7 দিন ধরে বাড়িতে ঝামেলা হয়। মা বাবার সঙ্গে কথা বন্ধ করে দেয়। ছোট থেকে আজ অবধি দেখছি মা বাবা ঠাকুমাকে যেন সবার থেকে লুকিয়ে রাখতে চায়। গড়গড় করে ইংলিশ বলতে পারে না বলে এথিকেটস জানে না, লোকের সাথে মিশতে জানে না, মুখ খুললেই ব্লান্ডার করবে, এইরকম একটা ধারণা সবার। যদিও আমার ঠাকুমা দারুণ রান্না করতে পারে, ভীষণ সুন্দর গানের গলা এই বয়সেও, রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর গায়, দারুণ ভালো গল্পও বলতে পারে। ছোটবেলায় তো মা বাবা অফিস থেকে অনেক রাত করে ফিরত, তখন ঠাকুমাই আমাকে ঘুম পাড়াতো রূপকথার গল্প শুনিয়ে। না, ফেয়ারি টেলের মানে না জানা থাকলেও ব্যঙ্গমা ব্যঙ্গমী কী কথা বলে সেটা জানে ঠাকুমা। কিন্তু ওই যে বললাম, ফেয়ারি টেলে যেই ক্লাসটা আছে সেটা ব্যঙ্গমা ব্যঙ্গমীতে নেই হয়তো, তাই মা বাবা বলে ঠাকুমারও কোনো ক্লাস নেই। আজ 21শে ফেব্রুয়ারিতে তাই এই কথাটি মনে হচ্ছে। এই কনক্লুশনেই এলাম, এখন বাংলা ভাষাটা বাতিল ভাষা। শুধু বাংলায় কথা বলাটা লজ্জা। সে আমার এই ভাষা দিবসে যতই স্পিচ দিই না কেন, যতই ইতিহাস শোনাই না কেন, আমাদের মধ্যে বাংলা ভাষা এখন শেষ। আর আমি নিজের বাড়িতে রোজ সেই শেষটার একটা ছবি দেখি। স্পিচটা শেষ করে স্টেজ থেকে নেমে চলল। খুব অদ্ভুত চোখে তাকিয়েছিল তাতান ওর মা বাবার দিকে। সেই দৃষ্টিতে একটা জমা রাগ ছিল, একটা খারাপ লাগা ছিল। সেদিন তাতানের স্পিচ শুনে কেউ হাততালি দেয়নি অডিটোরিয়ামে। সবাই কেমন নিস্তব্ধ ছিল। আসলে বাস্তবের মুখোমুখি হয়েছিল হয়তো সবাই, রোজকার বাংলা ভাষার বাস্তবের। আর সেই দিন হাজার চেষ্টা করেও পার্থ আর মল্লিকা
নিজের চোখ দুটোকে ওপরে তুলতে পারেনি। বারবার লজ্জায় সেটা নিচে নেমে যাচ্ছিল। পার্থর ভেতরে একটা জমা কষ্ট হঠাৎ এসে যেন জমা হলো। সত্যি যেটা ওর ছেলে বোঝালো এই বয়সে, সেটা পার্থ এত সাকসেসফুল একটা মানুষ, এত বড় একজন ডাক্তার হয়েও বুঝতে পারল না। মাঝে মাঝে ভিড় রাস্তায় ট্রাফিকের জ্যামে মায়ের মুখটা ভেসে আসছিল চোখের সামনে। সত্যিই তো মা কি সুন্দর গান গাইতো, কত সুন্দর সুর ছিল মায়ের গলায়। এতদিন যেন ভুলেই গিয়েছিল পার্থ সেই সুরটাকে। মা তো ওকেও ছোটবেলায় রূপকথার গল্প শোনাতো, রাজপুত্র, রাজকন্যা, রূপকথার দেশ। আজ পার্থ তো ওর মায়ের সাথে 2 মিনিট বসে কথাও বলে না দরকার ছাড়া। কি করে কবে ওর মা ওর কাছে লজ্জা হয়ে গেল ও বুঝতেই পারল না। কথাটা ভাবতে ভাবতেই ফ্ল্যাটের সামনে এসে গাড়িটা থামলো। লিফটে উঠে 4 তলার বাটনটা প্রেস করলো। একটা সময় স্কুল ছুটি হলে মাকে দেখার সেই একটা তাড়া থাকতো, আজও ঠিক সেই রকম একটা তাড়া আছে ওর। মাকে দেখতে, মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে আজ। ফ্ল্যাটের দরজার সামনে এসে তাই জোরে জোরে কলিং বেলটা বাজালো। 2 মিনিটের মধ্যেই কাজের মাসি মিনতি দরজাটা খুলতেই পার্থ হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকলো। কেমন যেন উদ্ভ্রান্তের মতন লাগছে ওকে। ড্রয়িং রুমের কোথাও মাকে দেখতে পাচ্ছে না। মালতীকে প্রশ্ন করে ফেললো, কি রে, মা কোথায় রে, তাড়াতাড়ি বল। মালতী নির্বিকারভাবে উত্তর দিল, কোথায় আবার, নিজের ঘরেই থাকবে। পার্থ আর টাইম ওয়েস্ট না করে দৌড়ে মায়ের ঘরে দরজাটা গিয়ে ধাক্কা মেরে খুলল। হঠাৎ পাটা থমকে গেল। ঘরের মাটিতে মা পড়ে আছে, নিথর একটা শরীর। তবে খুব একটা শান্তি, জীবন থেকে মুক্তি পাওয়ার শান্তি। পার্থ সেদিন মাকে অনেক ডেকেছিল, অনেকবার মার শরীরটা ধরে ঝাঁকিয়েছিল, অনেক চেষ্টা করেছিল মায়ের সাথে কথা বলতে, কিন্তু সেদিন মার কোনো উত্তর দেয়নি। মা সারা জীবনের মতন চুপ করে গিয়েছিল। পার্থ মায়ের নিথর শরীরটাকে বুকে জড়িয়ে ধরে বসেছিল অনেকক্ষণ। ওর যেন মনে হচ্ছিল মাকে যদি এইভাবে আগলে রাখা যায়, ফিরিয়ে আনা যায় নিজের কাছে। কিন্তু পার্থ বুঝতে পারেনি সময় শেষ। কিছুক্ষণ বাদে যখন মল্লিকা আর তাতান ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেতরে ঢুকলো, তখন ওর স্তম্ভিত ফিরল। মায়ের ঠান্ডা শরীরটা ওকে বুঝিয়ে দিল হঠাৎ যে সব শেষ। 3 ঘন্টা বাদে ডেথ সার্টিফিকেট লেখা ছিল স্ট্রোক অ্যাটাকের জন্য মৃত্যু। পার্থর রিপোর্টটা চোখ বুলিয়ে যেন পাটা টাল খেতে লাগলো। 2 সপ্তাহ আগে তাতানের জন্মদিনের দিন রাত্রিবেলা মা ওর ঘরে এসেছিল না প্রেসারের ওষুধের কথা বলতে, আর ও মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর তো ওষুধের কথাটা ভুলেই গিয়েছিল। আর বেশ কিছুদিন ধরেই তো মায়ের হাই প্রেশারটা প্রবলেম চলছিল, তার জন্য স্ট্রোক হলো না তো হঠাৎ? তাহলে কি ওর জন্যই মা মারা গেল? সেদিন চুল্লিতে মাকে ঢোকানোর সময় শেষবারে মায়ের মুখটা দেখল ও, আর কানে যেন একটা কথা বেজে উঠল, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইউ, যে তুমি এত সহজে পরলোকে যাবে না। আমার লাইফটাকে হেল না করে তোমার যাওয়া হচ্ছে না। ওর মা যখন সেদিন ওষুধ কেনার কথা বলতে এসেছিল, ও তো মুখ ঝামটা দিয়ে এই উত্তরটাই দিয়েছিল মাকে। আজ যেন চুল্লির আগুনে পুড়ে মা তার প্রত্যুত্তরটা দিয়ে গেল। আর একটা অধ্যায় নিস্তব্ধে শেষ হল। ধন্যবাদ।